করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিনে ১৬৯৪ রোগী শনাক্ত। আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩০,০০০। ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে বের হওয়ার অনুমতি, সড়ক মহাসড়কে বাড়ি ফেরা মানুষের ভিড়। বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার, পাশে দাঁড়ানোর কৃতজ্ঞতা, কওমি মাদ্রাসায় বিশেষ মোনাজাত। দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে আমপানের ধ্বংসচিহ্ন, বাঁধসহ অবকাঠামো ব্যাপক ক্ষতি, নিরূপণে কাজ করছে প্রশাসন। পাকিস্তানের করাচিতে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। করোনায় একদিনে সর্বোচ্চ 24 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি 13 জন মারা গেছে। চট্টগ্রামে মারা গেছে 9 জন। এদিন আক্রান্ত হয়েছে 1694 জন। সব মিলে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 30,000 ছাড়ালো। আর প্রাণহানি 432। নতুন করে সুস্থ হয়েছেন 588 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43%। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় একদিনেই 24 জন মারা গেছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এদের মধ্যে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে আছেন 5 জন। মারা যাওয়ার তালিকায় আছে ঢাকা বিভাগের 13, চট্টগ্রামের 9 এবং বরিশাল ও ময়মনসিংহে 2 জন করে। 47টি ল্যাবে 9,727 জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত 1,694। এ পর্যন্ত সুস্থ হয়েছে 6,190 জন। শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,694 জন এবং এ পর্যন্ত 30,205 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 24 জন, এ পর্যন্ত 432 জন। হসপিটালে মৃত্যুবরণ করেছেন 15 জন, বাড়িতে 8 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার 20.49% ও মৃত্যুর হার 1.43%। পরীক্ষার পরিধি বাড়াতে আরও 17টি বেসরকারি হাসপাতালকে পিসিআর পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকায় 14টি এবং ঢাকার বাইরে চট্টগ্রামে 2টি, বগুড়ায় 1টি। ঢাকার মধ্যে হাসপাতালগুলি আমি উল্লেখ করতে চাই: এভার কেয়ার হসপিটাল ঢাকা, স্কয়ার হসপিটাল ঢাকা, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, আনোয়ার খাঁ মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, এনাম মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, ইউনাইটেড হসপিটাল লিমিটেড ঢাকা। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 2,23,841 জনের। দিনে দিনে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানসিক শক্তি ধরে রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিন থেকে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার, শাকসবজি, ফলমূল এগুলো বেশি করে খাবেন। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। গণপরিবহনে নয়, ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে বের হতে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তুলে নেওয়া হয়েছে চেকপোস্ট। পুলিশের এই ঘোষণার পরই করোনা মহামারীর মধ্যেই শুরু হয় ঈদযাত্রা। রাসেল খানের রিপোর্ট। রাজধানী থেকে বের হওয়ার দৃশ্য। সকালের দিকে পণ্যবাহী যানবাহন চলাচল করলেও সড়কে ব্যক্তিগত গাড়ি খুব একটা ছিল না। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার বাইরে যাবে ডিএমপির এই ঘোষণার পরপরই যানবাহনের চাপ বাড়ে। ঢাকা থেকে বের হওয়ার পথ থেকে তুলে নেওয়া হয় চেকপোস্ট। করোনায় দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে অনেকেই রওনা দেন বাড়ির পথে। আমার তো ব্যক্তিগত গাড়ি না, ব্যাঙ্গা ব্যাঙ্গা কষ্ট হলে বাড়িতে যেতে হবে, মা বাবার সাথে ঈদ করবো, যাইতে হবে ইমার্জেন্সি, এই কারণে আমরা উঠতেছি। এছাড়া কিছু করার নাই, তো গাড়ি পাই নাই। ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হলেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকে। গাদাগাদি করেই ঢাকা ছাড়ছেন কেউ কেউ। ঘর ভাড়া দিতে পারতেছি না, মালিকরা খুব চাপ দিতে আছে, এই জন্য আমি গাড়ি বাড়ি করছি। এতদিন বসে আসলাম, টিভিতে বলছে, আমরা এই জন্য বাইরেছি, নাহলে বাইরেতাম না। তবে সড়কে নিয়ম ভাঙলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি পুলিশের। সামাজিক দূরত্ব ও নিরাপত্তা নিশ্চিতে আগের মতোই মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।
ঈদে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন র্যাব ডিজি। ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা ও জঙ্গি অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি তার। করোনার এই সংকটকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। কি ধরনের ব্যবস্থা নেবেন? করোনা মহামারী ও আসন্ন ঈদকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে র্যাবের এই অনলাইন ব্রিফিং। করোনাকালে র্যাবের আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম ও সেবা কর্মসূচি তুলে ধরেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সামাজিক দূরত্ব এবং লকডাউন নিশ্চিত করার জন্য আমাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত আছে। ঈদে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে র্যাব ডিজি বলেন, মসজিদে স্বল্প সময়ের জন্য ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। নামাজকে কেন্দ্র করে র্যাবের গোয়েন্দা নজরদারি চলমান আছে বলেও জানান তিনি। খোলা ঈদগাহের পরিবর্তে মসজিদ সমূহে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর প্রেক্ষিতে র্যাবের কার্যক্রম গতানুগতিকের চেয়ে আলাদাভাবে সম্পন্ন হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তার। গুজব প্রতিরোধে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিচালিত হচ্ছে। গণপরিবহনে কেউ ঢাকার বাইরে যাতায়াত করতে পারবে না, তবে ব্যক্তিগত গাড়িতে চলাচলে কোনো বাধা নেই বলেও জানান তিনি। ব্যক্তিগত গাড়ি নিয়ে যানবাহন নিয়ে চলাচল করা যাবে, কিন্তু গণপরিবহন চলাচল করা যাবে না। ঈদ শেষে একযোগে ঢাকায় না ফেরার জন্য সকলের প্রতি অনুরোধ করেন র্যাব ডিজি। অধিক সংখ্যক যাত্রী হয়ে নিজের জন্য বিপদ ডেকে আনবেন না। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ব্যক্তিগত গাড়ি চলাচলে অনুমতি দেওয়ার পর রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বেড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও। যানবাহন না থাকায় ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সহ বিভিন্ন রুটে পায়ে হেঁটে, মোটরসাইকেল এবং অটোরিকশায় বাড়ি ফিরছে মানুষ। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও ঘরে ফেরা মানুষের ঢল। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। পায়ে হেঁটে মানুষ বাড়ি ফিরছে। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন জায়গায় চেকপোস্টে খানিকটা বাধা থাকলেও কড়াকড়ি আগের চেয়ে কম। কোথাও কোথাও মোটরসাইকেল আর 3 হুইলারেও বাড়ি ফিরতে দেখা গেছে। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চালু হওয়ায় ঢাকা আরিচা মহাসড়কেও ঘরে ফেরা মানুষের ঢল। ফেরি পার হয়ে মোটরসাইকেল ও অটোরিকশা যাতায়াত করছে ঘরমুখো মানুষ। এদিকে পারাপারের সময় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হলেও মানুষের চাপ নেই। দুপুরে শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি অপরাধ জাহিদুল কবির। যাতায়াতের সুবিধার্থে আমরা সব ধরনের ব্যবস্থা আমরা এখানে নিয়েছি। এই ঘাটে 12টা ফেরি সার্বক্ষণিকভাবে চলছে এবং আমাদের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা এখানে নেওয়া হচ্ছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। করোনা মহামারীতে বেকার হয়ে পড়া 50 লাখ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। বিভিন্ন জেলায় উপকারভোগীরা এই উপহার পেয়ে আনন্দিত। কঠিন বিপদে পাশে দাঁড়ানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। পরিবার প্রতি 2,500 টাকা করে উপকারভোগীর সংখ্যা 2 কোটি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ময়মনসিংহ মহানগরীর বাঁশবাড়ি কলোনির হতদরিদ্র আব্দুর রফের স্ত্রী গৃহকর্মী জোসনা বেগম অন্যের বাসায় কাজ করে অসুস্থ স্বামী ও সন্তানদের নিয়ে সংসার চালাচ্ছিলেন। করোনার থাবায় কাজ হারিয়ে ভীষণ বিপদে পড়েন। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার হাতে পেয়ে আনন্দে আত্মহারা জোসনা বেগম। প্রধানমন্ত্রীর এই টাকাটা পাই আমরা খুব খুশি। আমরা যাতে ঈদের মধ্যে পোলাপান দিলে একটু চাল ডাল কিনে খাইতে পারি। শুধু জোসনা নন, তার মতো হতদরিদ্র কর্মহীনরা ঈদের আগে 2,500 টাকা হাতে পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। দেশ স্বাধীনের পর থেকে অনেক প্রধানমন্ত্রী আইসে গেছে, কিন্তু এই ধরনের উদ্যোগ আমরা দেখি নাই। এই টাকা পাইয়া আমরা সবাই আনন্দ করে ঈদে খাওয়া খাদ্য করতে পারবা। জেলা প্রশাসক বলছেন, ঈদের আগে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা তাদের অনেক উপকারে এসেছে। এই উদ্যোগের মাধ্যমে আমাদের গ্রামাঞ্চলের অর্থনীতিতে একটা বড় রকমের একটা গতি সঞ্চার হবে বলে আমি বিশ্বাস করি। দিনাজপুরে এই অর্থ সহায়তা পাচ্ছেন 77,000 মানুষ। ঈদের আগে টাকা পেয়ে আনন্দের ঝিলিক খেলা করছে কর্মহীন অসহায়দের চোখে মুখে। 630 জনের যে তালিকা আমাদের ইউনিয়ন থেকে নিয়েছেন, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মহিলারা বা নিজেরা যে মোবাইলে মেসেজের মাধ্যমে টাকাটা নিতে পারবে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক আমরা
কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। রংপুর বিভাগের ৮ জেলায় ৬,০১,০০০ দুস্থ মানুষ পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার। বিকাশের মাধ্যমে এই টাকা পাচ্ছেন তারা। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। এই টাকাটা আমার পরিবারের অনেক কাজে লাগবে। যারা কর্মহীন হয়ে পড়েছে করোনার কারণে তাদেরকে সিলেকশন করা হয়েছে। রংপুর জেলায় ১,৪০,০০০ মানুষ প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২,৫০০ টাকা করে পাচ্ছেন। সমর ইসলাম, ২১ টেলিভিশন। করোনা মহামারীর কারণে আর্থিক সংকটে কওমি মাদ্রাসাগুলো। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে দেশের বিভিন্ন এলাকার ১৪,০০০ কওমি মাদ্রাসাকে প্রায় ১৭ কোটি টাকার অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সহায়তা পাওয়ার পর মাদ্রাসাগুলোতে বিশেষ মোনাজাত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের। করোনা মহামারীর কারণে গত মার্চ থেকে কঠিন সময় পার করছে বাংলাদেশ। মার্চের শেষ সপ্তাহ থেকে সাধারণ ছুটির আওতায় পুরো দেশ। কঠিন এই সময়ে আরও অনেক প্রতিষ্ঠানের মতো আর্থিক সংকটে পড়েছে কওমি মাদ্রাসাগুলো। শিক্ষার্থীদের খাওয়া দাওয়া, শিক্ষা ব্যয় মেটাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। মাদ্রাসাগুলোর এই সংকটে এগিয়ে এসেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ দফায় প্রায় ১৪,০০০ মাদ্রাসায় অর্থ সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়। রমজানকে উপলক্ষ করে প্রথম দফায় গত এপ্রিলে ৬,৯৫৯টি কওমি মাদ্রাসায় দেওয়া হয় ৮,৩১,২৫,০০০ টাকা। ঈদকে সামনে রেখে গত ১৭ মে দ্বিতীয় দফায় ৬,৯৭০টি কওমি মাদ্রাসায় দেওয়া হয় ৮,৬৩,৪৫,০০০ টাকা। ছাত্রসংখ্যা ১০০ অথবা এর কম হলে ১০,০০০ টাকা, ছাত্রসংখ্যা ১০১ থেকে ২০০-র মধ্যে হলে ১৫,০০০ টাকা এবং ছাত্রসংখ্যা ২০১-এর বেশি হলে ২০,০০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মাদ্রাসার কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে উচ্ছ্বসিত তারা। প্রধানমন্ত্রী ও সরকারের প্রশংসা করেছেন তারা। অনুদানের টাকা স্বচ্ছতার সাথে বন্টনে তৎপর জনপ্রতিনিধিরা। পুলিশ প্রশাসনও এ কাজে সহায়তা করছে। প্রধানমন্ত্রীর সহায়তা দেওয়ার এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলেছেন মাদ্রাসার শিক্ষকরা। কওমি মাদ্রাসার জন্য উনি অনুদান দিয়েছেন, যেটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা এই অবদান রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। জুবায়ের, ২১ টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানের ধ্বংসের চিহ্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। ঝড়ে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি সহ বিভিন্ন এলাকায় বাঁধসহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। মংলায় পশুর নদীর বাঁধ ভেঙে ডুবে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। বিভিন্ন জেলায় ক্ষতির পরিমাণ জানতে সরেজমিনে কাজ করছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। চারদিকে ধ্বংসের ক্ষতচিহ্ন। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ভেঙেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, উপড়ে গেছে গাছপালা। খুলনার ৯ উপজেলার ৮৩,৫৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিপন্ন প্রায় ৪.৫ লাখ মানুষ। দেখেন কিভাবে ক্ষতি হয়েছে, রাস্তায় ওরকম গেছে বাড়ি, আপনার তুবনের বাড়ি, প্রচন্ড ঝড়। ঘরের ভিতরে যত মালামাল সবকিছু নষ্ট হয়ে পানিতে ভেসে চলে গেছে, কোনো কিছু নেই। কয়রার ৪ ইউনিয়নের ৫২টি গ্রাম বিধ্বস্ত হয়েছে। দাকুপে, ঘরবাড়ি ও বাজারের কাছে 2টি স্থানে বাঁধ ভেঙে গেছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করেই সহযোগিতার কথা বললেন জেলা প্রশাসক। আমরা অ্যাসেসমেন্ট করে যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অনুসারে সরকারের পক্ষ থেকে সম্ভব সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভোলায় আম্পানের আঘাতে বিভিন্নভাবে ৩.৫ লাখ মানুষের ক্ষতি হয়েছে। ৩৫০ ঘর সম্পূর্ণ এবং ১৬০০ ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে আছেন খোলা আকাশের নিচে। আমার ঘর দুয়ার সব ভাঙি চুরি সব তাছনাছ করে লয়ে গেছে। মোংলায় পশুর নদীর কানাইনগর এলাকার ৩ কিলোমিটার বাঁধ ভেঙে ঘরবাড়ি ও মাছের ঘের ভেসে গেছে। বিপাকে ৪,০০০ মানুষ। ভাঙতে ভাঙতে আমরা তো এখন নিঃস্ব হয়ে গেছি একেবারে। আমাদের ঘেরে যে সমস্ত বাগদা ছিল বা ঘেরে যে সমস্ত গলদা চিংড়ি ছিল এবং সঙ্গে যে আপনাদের রুই মাছটা যেগুলো ছিল সব আপনার এই ধরেন জলে সব ভেসে গেছে। ঝালকাঠির গ্রামাঞ্চলে বিধ্বস্ত কাঁচা বাড়িঘর, ভেসে গেছে মাছের খামার, পানিবন্দী
30 গ্রাম। জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালীর প্রায় 10 গ্রামের 750টি ঘরবাড়ি ও ফসলের মাঠ প্লাবিত হয়েছে। সাতক্ষীরার ভুমরায় বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, চলছে পুনর্বাসনের কাজ। দিনাজপুরে কয়েক হাজার হেক্টর জমির পাকা বুড়ো ধান ও ভুট্টা সহ মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে, তবে কৃষি বিভাগ বলছে পাকা ধানের ক্ষতি কম হয়েছে। এদিকে আমপানের প্রভাবে ক্ষতিগ্রস্ত বরিশাল, পটুয়াখালী, মেহেরপুর সহ বিভিন্ন স্থানে প্রশাসন, সংগঠন ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে আমপানে ক্ষতিগ্রস্ত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিফোন করে রাজ্য পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম জানান, শুক্রবার বেলা 11:15টার দিকে তাদের এই ফোনালাপ হয়। এ সময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি দ্রুত ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আর ফোন করে খোঁজ নেয় পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাকিস্তানে বিমান বিধ্বস্তের খবর। করাচি বিমানবন্দরের কাছেই আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহত হয়েছে। 90 জন যাত্রী ও 8 ক্রু নিয়ে লাহোর থেকে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে PIA এর এই যাত্রীবাহী বিমান। বিমানবন্দরে অবতরণের আগেই মডেল কলোনি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। PIA এর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, পাইলট কন্ট্রোল রুমকে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে অবতরণ করতে চায় বিমানটি। এরপরই অবতরণের জন্য 2টি রানওয়ে প্রস্তুত করা হয়, কিন্তু তার আগেই বিমানটি বিধ্বস্ত হয়। এ পর্যন্ত 13টি মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয় আবাসিক এলাকার 25 থেকে 30 জন বাসিন্দাকে। বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরবো তখন থাকবে। পবিত্র জুমাতুল বিদায়ের দূরত্ব বজায় রেখে নামাজ আদায়, সংকটকাল কেটে যাওয়ার প্রার্থনা। দেখছিলেন রাত 11টার 21 সংবাদ। রোহিঙ্গা সংকট বৈশ্বিক এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের পক্ষে এই বোঝা বহন আর সম্ভব নয়। যখনই ঝামেলা হয় তখন সবাই খালি বাংলাদেশের দিকে তাকায়, আপনারা এদের আশ্রয় দেন। বাপখানা যেহেতু আমরা আগে 11 লক্ষ দিয়েছি, বাকিগুলোরও দেন। রোহিঙ্গা দুনিয়ার যেখানে হবে তাকে আপনারা সাহায্য করেন। তা আমরা বলেছি যে আমরা পারবো না। রোহিঙ্গা আমাদের একা সমস্যা, এটা বিশ্বের সমস্যা। আমাদের এই কোস্টাল লিটারাল কান্ট্রিগুলো এদের নিতে পারেন। বড় বড় আপনার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ প্রায় দুঃখ করেন যে ওদের সার্ভিস খুব ভালো। ওনার দেশে নিয়ে যান না কেন? কোনো দুর্যোগে থেমে থাকেনি বাংলাদেশ, বরং সকল প্রতিকূলতা ডিঙিয়ে মর্যাদার সাথে মাথা তুলে দাঁড়ানো দেশ বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের আগে ভিডিও কনফারেন্সে যোগ দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা করোনা সংকট এবং প্রাকৃতিক দুর্যোগ ফল হারাবেন না। আমি উপযুক্ত এলাকার জনগণকে বলবো, দুর্যোগ দুর্বিপাকে পরীক্ষিত ও সাহসী নেতৃত্ব শেখ হাসিনা এবং তার সরকার আওয়ামী লীগ আপনাদের পাশে রয়েছে। সারা দেশে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বগুড়া ও সিরাজগঞ্জে উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। বগুড়ায় জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।
কয়েকদিন আগে ঢাকা থেকে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়ায় করোনার উপসর্গ নিয়ে গাজীপুর থেকে আসা একজনের মৃত্যু হওয়ায় একটি বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে গাজীপুরে গেল 24 ঘণ্টায় নতুন করে 56 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা হয় 326 জনের। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও পোশাক কর্মী রয়েছেন। ঠাকুরগাঁওয়ে ঢাকা ফেরত এক সাংবাদিক সহ আরও 4 জন নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় 47 জন আক্রান্ত এবং 23 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দিনাজপুরে গত 24 ঘণ্টায় 5 জন আক্রান্ত হয়েছেন। পঞ্চগড়ে ঢাকা ফেরত এক দম্পতি সহ নতুন করে আরও 5 জন করোনা শনাক্ত। প্রশাসন আক্রান্তদের বাড়ি সহ আশপাশে কয়েকটি বাড়ি লকডাউন করেছে। পিরোজপুরে নতুন করে 3 জন ও টাঙ্গাইলে 8 জন করোনা শনাক্ত হয়েছে। জুমাতুল বিদা, পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। করোনা সংক্রমণের কারণে এবার দূরত্ব বজায় রেখে সীমিত আকারে জুমাতুল বিদায় নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মফিউর রহমানের রিপোর্ট। মাহে রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা নামে পরিচিত। বিশ্ব মুসলিমের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা অধিকতর। শেষ শুক্রবার জুমাতুল বিদার মধ্যে দিয়ে পবিত্র মাহে রমজানের প্রতি এক বছরের জন্য বিদায় প্রক্রিয়া শুরু। করোনা সংক্রমণের এই সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ সব মসজিদে এবার জুমার নামাজ আদায় হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। এ কারণে জুমাতুল বিদাও আদায় করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সকল বিধিবিধান মেনেই। ইসলামী চিন্তাবিদরা বলেন, এবছর পরিস্থিতি স্বাভাবিক নয়, তাই শুধু জুমাতুল বিদা নয়, সব সময় মুসলিম উম্মাহ ও মানবজাতির কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করা উচিত। একই সাথে রমজানের শিক্ষা সারা বছর অনুশীলনের তাগিদ দেন তারা। জুমার দিনে এমন কিছু সময় আছে যেই সময় আল্লাহ পাকের কাছে যখন বান্দা দোয়া করে, হাত উত্তোলন করে, আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেন। পুরা জুমার দিনেই আমরা আল্লাহ পাকের কাছে ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকব। পৃথিবী আবার সুন্দর স্বাভাবিক হোক, কেটে যাক সকল সংকট, আর ঈদ হোক নিরাপদ ও আনন্দময়। মহান স্রষ্টার কাছে এই প্রার্থনা করেছেন মুসল্লিরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। পাখি পালনকারীদের ময়ূর পালনের সুযোগ করে দিচ্ছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানায় অনেক ময়ূর থাকায় বাণিজ্যিক উৎপাদনের জন্য বিক্রি করতে চায় তারা। তবে পরিণত বয়সের ময়ূর সংগ্রহ করতে বন বিভাগের অনুমতি লাগবে। আর বাণিজ্যিক উৎপাদন হলে বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে ময়ূর। মাহমুদ হাসানের রিপোর্ট। পেখমবেলা ময়ূর বিমোহিত করে সবাইকে। পুঁথিকাব্যে মেঘলা দিনে ময়ূর পেখম মেলে এ কথা বলা হয়, কিন্তু আসল ঘটনা হচ্ছে ময়ূরীকে আকর্ষণ করতেই ময়ূর পেখম মেলে। ময়ূরীরও পেখম আছে, তবে তা আকারে ছোট। নীল ময়ূরের আদি নিবাস ভারত উপমহাদেশে। আর সবুজ ময়ূর মিয়ানমার থেকে জাভা পর্যন্ত বিস্তৃত। এছাড়া আফ্রিকায় আছে কঙ্গো ময়ূর। বিশ্বের বিভিন্ন দেশে ময়ূর পালন করা হয়। মানুষের মাঝে থাকতে থাকতে তৈরি হয় বন্ধুত্ব, সৌন্দর্য ছড়িয়ে জয় করছে মানুষের হৃদয়। বন উজাড় সহ নানা কারণে বিলুপ্তির পথে ময়ূর। স্ত্রী ময়ূর বছরে কম ডিম পারলেও একবারে 10 থেকে 20টি ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা হয়। ব্যক্তি উদ্যোগে অনেকেই ময়ূর আমদানি করে পালন করছেন। পর্যাপ্ত ময়ূর থাকায় এবার বিক্রিও করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে যারা কিনবেন তাদের দরকার হবে বন বিভাগের অনুমতিপত্র।
ময়ূর প্রতি জোড়ার দাম হলো 50,000 টাকা। এটা বন বিভাগের পারমিশন লাগে। বন বিভাগের পারমিশন নিয়ে যদি আমাদের কাছে প্রেয়ার দেয় এবং টাকা জমা দেয়, তাহলে আমরা 7 দিনের ভিতরে তাদেরকে আমরা সরবরাহ দিয়ে দিই। তাদের খাবার দাবার, চিকিৎসা, টিকা এবং অন্যান্য যে কোনো সমস্যা হলেই আমাদের সাথে তারা সবসময় যোগাযোগ রাখে। বাংলাদেশের আবহাওয়া ময়ূর চাষে উপযোগী, তাই ময়ূরের বাণিজ্যিক চাষে থাকছে রপ্তানির সম্ভাবনা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। একটি ফোনেই খাবার পৌঁছে দেয়া হচ্ছে ঘরে, নাম দেয়া হয়েছে কলের গাড়ি। সিলেটের সংস্কৃতি কর্মীদের করোনাকালীন প্ল্যাটফর্ম এটি। এরই মধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। শুধু খাবার নয়, ঈদে তারা ঘরবন্দি মানুষকে দিচ্ছেন কাপড় চোপড়ও। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস কোস্টুর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। করোনাকালে অভুক্ত কিছু মানুষ আছে, ঘরবন্দি মানুষের খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে বসে থাকেননি সিলেটের সংস্কৃতি কর্মীরা। মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া শুরু করলেন খাবার। এই উদ্যোগের নাম দিলেন কলের গাড়ি। তাদের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সিলেটের বিত্তবানরা। তাদের সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের ঘরে ঘরে। সেই উপহারটুকু আমাদের স্বেচ্ছাসেবীরা বাসায় বাসায় পৌঁছে দিয়ে আসে। সেই মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, আমাদের শিল্পী সমাজ, আমাদের যারাই আছেন, ঈদের কাপড়ও দিচ্ছি এবং ঈদের জন্য আমরা সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা ঈদের সেমাই সহ, চাল ডাল সহ এগুলো আমরা দিচ্ছি। সিলেটের শতাধিক সাংস্কৃতিক সংগঠন এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। রাতভর সিলেট অডিটোরিয়ামে প্যাক করে সকালে তা পৌঁছে দেন বাড়ি বাড়ি। আমাদের এই প্রক্রিয়ার সাথে ঠিক জন বলা যাবে না, অন্তত 50 জন আছে কর্মী বাহিনী আমাদের নেপথ্যে এবং সামনে মিলিয়ে, যারা রেগুলার কাজ করছে। এদিকে করোনাকালে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনা যোদ্ধাদের জন্য নিজ বাসায় তৈরি ইফতারি পৌঁছে দিচ্ছেন সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের পরিবার। আমরা চিকিৎসক, সেবক, সেবিকা এবং আমরা স্বাস্থ্যকর্মীদের সম্মানে ইফতার সরবরাহ করছি। শুধু রমজানই নয়, ঈদকে ঘিরে তারা নিয়েছেন বিভিন্ন উদ্যোগ। এর মধ্যে কেউ নতুন কাপড়, আবার কেউ খাবার পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন ঘরবন্দি মানুষের জন্য। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরবো তখন থাকবে। ঈদ সামনে রেখে চড়া বাজার, বেড়েছে মাছ, মাংস, মশলার দাম, সেমাইয়ের সরবরাহ কম। দেখছিলেন রাত 11টার 21 সংবাদ। ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে জরুরি বিমান পরিবহন ও মেডিকেল ইভাকুয়েশন সহায়তা প্রদান করছে বিমান বাহিনী। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেনিয়াবাতের নির্দেশনায় দেয়া হেলিকপ্টারে উপদ্রুত সাতক্ষীরা, পটুয়াখালী ও ভাসানচর পরিদর্শন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও গণমাধ্যম কর্মীরা। এ সময় গণমাধ্যম কর্মীদের তোলা ছবি ও প্রতিবেদন আম্পান পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঘূর্ণিঝড় পরবর্তী ব্যবস্থাপনায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর 6টি পরিবহন বিমান ও 29টি হেলিকপ্টার। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পিরোজপুর জেলা পুলিশ। ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের 100 পরিবারকে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী। বৃহস্পতিবার রাতভর সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। জেলায় কর্মরত 2014 সালের পুলিশ সদস্যদের 47তম ব্যাচের অর্থায়নে এই উদ্যোগ নেওয়া হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
ঈদ সামনে রেখে বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় মশলার দাম। ঈদের প্রধান পণ্য সেমাইয়ের সরবরাহ কম থাকায় দাম বেশি। সব ধরনের মাছের দাম কেজিতে 100 থেকে 200 টাকা বেড়েছে। 800 টাকার খাসির মাংস বিক্রি হচ্ছে 950 টাকায়। তবে সবজির দাম অপরিবর্তিত। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারে বেড়েছে অধিকাংশ পণ্যের দাম। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ আছে বলে সবজির দাম স্বাভাবিক। ঈদে মূলত পেঁয়াজ, রসুন, আদার চাহিদা বাড়ে। আর এর সুযোগে কিছু ব্যবসায়ী এসব পণ্যের দাম বাড়িয়েছেন এমন অভিযোগ বিক্রেতাদের। রসুনের কেজিতে 15-20 টাকা বাড়ছে, আদাও 15-20 টাকা বাড়ছে। ঈদের টাইমে একটু বেশি, অনেকে মাল স্টক করে কম দামে বেচে না। ঈদে সেমাই অনেকটা অত্যাবশ্যকীয় পণ্য। করোনার কারণে শ্রমিক না থাকায় এই পণ্যটির সরবরাহ কম, তাই দাম বেশি। এবার সেমাই মোটেই নাই, দাম এই জন্য বেশি বলতে কোম্পানিও আমাদের থেকে বেশি দাম নিচ্ছে, আর আমরা একটু বেশি নিয়ে বিক্রি করতেছি। মশলার দাম অনেকটা অপরিবর্তিত। তবে জিরার চাহিদা বাড়ায় গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে 50 টাকা। খালি জিরাটাতে 50 টাকা কেজিতে বাড়ছে। সব ধরনের মাছের দাম বেড়েছে। চাহিদার তুলনায় যোগান কম বলে এই মূল্য বৃদ্ধি। মাছ একবারেই কম। কালকে মনে করেন পাবদা বেচছি 250 টাকা কেজি, আজ ব্যস্ত 400 টাকা কেজি। কাতল মাছ বেচছি 300 টাকা কেজি, আজ 400 টাকা কেজি। গরুর মাংসের দাম নির্ধারিত না থাকায় বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। আর খাসির দাম বেড়েছে কেজিতে 150 টাকা। এখন তো আবার দামটা একটু বেশি, তারপর 900 950। তবে করোনা নিয়ন্ত্রণে ঘোষিত বিধিনিষেধ মানা হচ্ছে না বাজারে, নেই তদারকির ব্যবস্থাও। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছে। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশ্বের বিভিন্ন দেশে একদিনে 1 লাখেরও বেশি আক্রান্ত। স্বাভাবিক হচ্ছে ইউরোপের পরিস্থিতি। খেলার খবর। ষোলশো ক্রিকেটার পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ঈদ বোনাস, জানিয়েছেন সিইও নিসামউদ্দিন চৌধুরী। করোনা পরিস্থিতিতে শুরু থেকেই অসচ্ছল ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে ক্রিকেট বোর্ড। এই ধারাবাহিকতায় ঈদ উল ফিতরের আগে আরও একবার আর্থিক সহযোগিতা দিল ক্রিকেটের নিয়ন্ত্রণ এ সংস্থাটি। প্রিমিয়ার লিগ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মোট 1600 ক্রিকেটারকে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে। ঢাকা প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগের ক্রিকেটাররা পেয়েছেন 10,000 টাকা করে, আর দ্বিতীয় ও তৃতীয় বিভাগের খেলোয়াড়রা পেয়েছেন 8,000 টাকা করে। শেষ করব রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিনে 1694 রোগী শনাক্ত। আক্রান্তের সংখ্যা ছাড়ালো 30,000। ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে বের হওয়ার অনুমতি। সড়ক মহাসড়কে বাড়ি ফেরা মানুষের ভিড়। বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার, পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা। কওমি মাদ্রাসায় বিশেষ মোনাজাত। দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে আমপানের ধ্বংসচিহ্ন। বাঁধসহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন। পাকিস্তানের করাচিতে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।